দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, তেমনি করে অভাব না আসলে সঞ্চয় কী জিনিস তা বোঝা যায় না। আপনি ততক্ষণ সঞ্চয় করা শিখবেন না যতক্ষণ পর্যন্ত আপনি অভাবে পড়বেন না। একবার অভাব কী জিনিস বুঝে দেখুন, তারপর দেখবেন সঞ্চয় করা শিখে যাবেন। ধাক্কা খেতে খেতে মানুষ পাক্কা হয়, পাক্কা হয়ে কিন্তু পৃথিবীতে আসে না। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে ঘরের দরজা জানলা সব কিছু খুলে দেই, আর তখনই দেখলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির ফোঁটা পড়ছে, যেটাকে আমরা বলে থাকি। তো অনেকটা সকাল, হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে, সেই সাথে আবহাওয়াটা খুবই মনোমুগ্ধকর ছিল, খুব ভালো লাগছিল। তারপরের কাজ, চাটা বসিয়ে দিলাম, তারপরে রুটি বানাতে চলে গেলাম। অনেকের কাছেই এই রুটি বানানোটা খুব বিরক্তের কাজ, কিন্তু আমার প্রতিদিনের কাজের মধ্যে এই একটা কাজ থেকেই যায়, রুটিটাকে ইনস্ট্যান্ট তৈরি করে বাচ্চাদের সাথে শেয়ার করে খাওয়া। আসলে একসাথে অনেক বেশি বানানোর সুযোগও পাই না, আর কেন জানি আমার বাচ্চারা খায় না, খেতে চায় না, কম খেতে চায়। তাই চেষ্টা করি যেদিনই তৈরি করব সেদিন ওদেরকে ইনস্ট্যান্ট বানিয়ে দিতে, আর আমি যেভাবে বানাই ওভাবে আমার বাচ্চারা মাশাল্লাহ পছন্দ করে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমি রুটিটা সিদ্ধ আটা দিয়ে বানাই, তবে ছেঁকে নেওয়ার সময় একটু টেকনিক করে ছেঁকে নিতে হয়, তা না হলে বাচ্চারা খেতে চায় না। আর আমরা মায়েরা সবসময় সেটাই চেষ্টা করি যেটা আমাদের সন্তানরা খায় কিংবা ওদের ভালো লাগে। আসলে মা হয়ে যাওয়ার পরে নিজের ভালো লাগা থেকেও বাচ্চাদের ভালো লাগাকেই প্রাধান্য দিয়ে থাকি আমরা মায়েরা। পৃথিবীতে সব মারাই মনে হয় এমন, নিজে যখন মা হয়ে যায় নিজের যত্নের কথা ভুলে বাচ্চাদের যত্নের দিকে খেয়াল দিতে হয়। তাই পৃথিবীর সব মায়েদেরকেই জানাই অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। তো রুটিটাকে এমনি ছেঁকে দিলে কিন্তু ওরা খেতে চায় না। আসলে বাচ্চা মানুষ, ওদের মুখের টেস্টটা আসলে অন্যরকম। আমরা যতই ওদেরকে অভ্যস্ত করি না কেন, ওরা কিন্তু চাইবে কোনো কিছু একটু ডিফারেন্ট। তো সেই জন্যই সেদিক থেকে চিন্তা করে আমি একটু তেল দিয়ে ওদেরকে পরোটার মতো করে সেঁকে দেই, আর এটার কারণে রুটিটা অনেকটাই নরম হয়। সিদ্ধ রুটি এমনিতেই নরম, তারপরও এইভাবে যদি একটু ছেঁকে দেন এটার টেস্টটা অনেক বেড়ে যায়। তো আমার কাছেও পার্সোনালি ভালো লাগে, আমার বাচ্চারাও দেখি যে ও অর্ধেকটা হলেও খেলেও আমার শান্তি লাগে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো প্রতিদিনকার কাজের মধ্যে এটা একটা কাজ যেটা সবসময় শেয়ার করি না। আসলে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়, তাই শেয়ার করি না। ছোট ছোট কাজগুলো শেয়ার করি আপনাদের সাথে। তো দেখুন, আমার রুটি ছেঁকা একদমই কমপ্লিট, আর গতকালকে আমি আমের জেলি বানিয়েছিলাম, সে জেলিটা দিয়েই খাবে বলছিল বাচ্চারা। তো ওরা যেভাবে খেতে চায় আমি সেভাবে দেওয়ার চেষ্টা করি। আমার বাচ্চাটা, বড় বাচ্চাটা একটু ঝোল দিয়ে পছন্দ করে, তো যেহেতু ঝোল আজকে সে খাবে না, সে আজকে আমের জেলিটা দিয়ে খাবে। তো কাঁচা আম, কাঁচা পাকা একদম পাকাও না, এই আমটা দিয়ে আমি তৈরি করেছিলাম জেলিটা। কালারটা নিয়ে আসার চেষ্টা করছি হচ্ছে পাকা আমের মতো। তো আলহামদুলিল্লাহ পারফেক্ট একটা জেলি আমি বানিয়েছি, আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে, আর আমি ওদেরকে রুটি দিয়ে দিচ্ছি, ওরা এটা মাশাল্লাহ খুব মজা করে খেয়েছে। ওই যে বললাম না, অন্ততপক্ষে অর্ধেকটা রুটিও যদি খায় তবুও আমার শান্তি লাগে। তো আসলে আমরা প্রত্যেক মারাই চাই আমাদের বাচ্চারা যেন পুষ্টিগুণটা পাক সঠিকভাবে। ঘরের
থাকা উপকরণ দিয়ে আর ঘরে থাকা জিনিস দিয়ে ওদেরকে চাই যে ওদের চাহিদাগুলো পূরণ করার, মানে সাধ্যের মধ্যে যতটুকু সুখ পাওয়া যায় আর কি। আমি সবসময় এটাই চেষ্টা করি বাহিরের জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে ঘরে তৈরি করে দিতে, আর বাহিরের টেস্টটা যেন ঘরে কোনো কিছু বানিয়ে দিয়ে ওদেরকে দেওয়া যায় সবসময় আমি চেষ্টা করি। কেননা বাহিরের খাবার কিনতে গেলে দেখতে হয় অনেক টাকা গুনতে হয়। এরকম যদি আমি একটা জেলি কিনতে যাই তো ওই জেলিটার পিছনে আমার অনেক টাকা খরচ হবে। তা আমি যদি একটু কষ্ট করে বাসায় বানিয়ে দেই তাহলে আমার ওই টাকাটা খরচটা বাঁচলো, আর আমার বাচ্চারাও সন্তুষ্ট হলো, যে কারণে ওদের যে একটা চাহিদা থাকে যে আমি এটা খাবো, ওই জিনিসটা আমি বাসায় বানিয়ে দিতে পারলে আমার যেমন খরচটাও বেঁচে গেছে, আমার ছেলে মেয়েও খুশি হয়েছে। তো সবসময় আমরা মধ্যবিত্ত পরিবারের যারা বসবাস করি তারা সবসময় এই টেকনিকগুলো আসলে ফলো করি। প্রত্যেকটা গৃহিণী আমরা খরচটা কমিয়ে চাহিদাগুলো নিজেদের মধ্যে পূরণ করে নেওয়ার চেষ্টা করি সব সময়। এটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের বউদের একটা গুণ বলতে পারেন। আমার চা নিয়ে আমি বারান্দায় চলে গিয়েছি, কারণ গাছপালা দেখে যদি না খাই তাহলে আমার তো শান্তি লাগবে না। আর এইদিকে বাচ্চারা চা নাস্তা করার পরে ওদেরকে একটু চিপস ভাজি করে বসিয়ে দিব, যাতে করে ওরা চিপস খেতে খেতে আমি আমার কাজগুলো করতে পারি। যদিও আমি যতই কাজ করি না কেন আমার বাচ্চারা আমার আশেপাশে নাচানাচি করতেই থাকে। তো এইদিকে আমি বাজার করেছিলাম। আমার আসলে বাজার করা হয় সব সময় একসাথে। তো বিস্তারিত পরেই বলছি। আজকে একটা আপুর কমেন্ট পড়ব। গত ব্লগে আপু লিখেছিলেন, আপুটার নাম আগে বলি, পারভিন কিচেন অ্যান্ড ব্লগ। সত্যি আপু, কথাটা ঠিক। মা হওয়ার পর বোঝা যায় মা কি। মা না থাকলে সব অন্ধকার আর সব ভালোবাসাও মিথ্যে। লাইক দিয়ে পুরো ভিডিও দেখলাম আপু, আর বন্ধু হয়ে পাশে থেকে গেলাম আপু। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপু তোমার আর তোমার ছেলে মেয়ের জন্য। অনেক অনেক দোয়া রইল। ধন্যবাদ আপু তোমার মূল্যবান কমেন্টের জন্য। তোমার কমেন্টটা আমার অনেক ভালো লেগেছে। আশা করছি সবসময় পাশে থাকবে তোমার পরিবারের জন্য, এবং কি তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকে আরও একটি আপুর কমেন্ট করব। আপুটার চ্যানেলের নাম হচ্ছে দিলরুবার হেসেল। তো আপু আসলে আমার থেকে অনেক বড়, আমার থেকে বড় বললে ভুল হবে। আপুর মেয়ের বয়স হয়তো আমাদের মতোই, কিংবা বড় ছোট হব। তো আসলে এখানে ইউটিউবে হেসে আপুই বলি। আজকে ওনার একটা কমেন্ট পড়ব। আপু লিখেছেন, মা ছাড়া সত্যিই অনেক কষ্টের। তোমার কথাগুলো শুনে কষ্ট লাগছিল, তারপরও আল্লাহ ভরসা। ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ আপু আপনার এই মূল্যবান কমেন্টের জন্য, এবং কি আপনি আমার জন্য সবসময় দোয়া করবেন। সবসময় পাশে আছেন জানি, নতুন করে আবার বলতে হবে না। আপনারা পাশে আছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি। আসলে মা ছাড়া সত্যি চলাটা খুব কঠিন। একজন মা পাশে থাকলে একটা মেয়ের জীবন যতটা সহজ হয়, আর মা পাশে না থাকলে মেয়েটার জীবনটা অতটা সহজ জীবনটাও মনে হয় কঠিন হয়ে যায়। যাই হোক, অনেকেই সেদিন কমেন্ট করেছিলেন, সবার কমেন্ট পড়তে পারিনি, কেউ মন খারাপ করবেন না। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে তুলে আনবো। তা আমি এখানে যে মুরগিগুলো ধুয়েছি সেগুলো হচ্ছে যে এখানে সোনালী মুরগির এমনিতেই দাম বেশি, তো সোনালী মুরগি 2টা নিয়েছি, আর এই 2টা মুরগি দিয়ে আমাকে একটা মাস কাভার করতে হবে। আমি এত কম মুরগি আসলে কখনো কিনি নেই। তো যাই হোক, সংসারের খরচ যখন একদিক থেকে বেড়ে যায় আমাদেরকে অন্য দিক থেকে কমিয়ে আনতে হয়। তো একটা খরচ বেড়ে গেলে অপর দিক থেকে কিছুটা ছাড় দিয়েই মানিয়ে গুছিয়ে সংসার করতে হয়। এটাই হচ্ছে সংসারের নিয়ম। তো যেহেতু সামনে কোরবান আসতেছে, আর এই ভিডিওটা আমার মাসের প্রথম দিকের ভিডিও, শেয়ার করতেছি করব বলে বলে আসলে শেয়ার করা হচ্ছিল না। তো আজকে শেয়ার করে ফেললাম। 1 মাসের জন্য
2টা মুরগি। আর বাচ্চা, যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য সো টাফ। বাচ্চারা সবসময় বায়না করে যে আম্মু মুরগি দিয়ে খাবো। তো দেখা যাবে যে আমার জন্য বলা হয়েছে যে এই মাসের বাজার যদি পারি আমি সামনের মাস পর্যন্ত টানার জন্য। তো জানি না কতটুকু পারবো কি না না পারবো, সর্বোচ্চ চেষ্টা করব যে মানিয়ে নেওয়ার, কারণ বড় একটা অ্যামাউন্ট খরচ হতে যাচ্ছে। তো ওই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য হচ্ছে যে বাড়তি একটা খরচ মানে আমাদের সংসারের একটা চাপ। যে কোনো বাড়তি খরচ আমাদের জন্য আমাদেরকে একটু কষ্ট করেই হয়তো মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ সবসময় বলতে হবে। তো আসলে আমরা মধ্যবিত্ত পরিবারে যারা আছি তারা সবসময় মানিয়ে নিয়ে চলি। আর বাহিরের মানুষকে কখনো আমরা সেগুলো বুঝতে দেই না। এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারদের একটা গুণ। তো জানি না কার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি, আর আমি কিভাবে এই মানে 2টা মুরগিকে নিয়ে যাব 1 মাস কিংবা 1.5 মাস পর্যন্ত। তো সপ্তাহে হয়তো একবার রান্না করব, বড় জোর দুইবার হবে না। মানে 3-4 দিন বা 5 দিন বা 6 দিনের মাথায় যদি একবার করে রান্না করি, তাহলেই কিন্তু আমার ওই যে মাস গড়িয়ে আর একটু সামনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তো এভাবে করে আপনারা ট্রাই করবেন। আর আমি যেভাবে প্যাকেট করে রেখেছি অর্ধেক করে হচ্ছে যে একটা মুরগির 4 পিস হয়। তো 4 পিস 2 পিস করে আমি 4টা প্যাকেট করেছি। তার মধ্যে একটা পিস আমি এখানে কলিজা, গুদ্দা, তারপরে হচ্ছে যে যে হাড্ডিগুলো থাকে, আমি কখনো কিন্তু এইসব এই জিনিসগুলো নেই না, এগুলো দিয়ে রান্না করা হয় না আমার। এগুলো হয়তো কাজের খালাকে দিয়ে দেওয়া হয়। তো এবার চিন্তা করলাম যে না, একটা দিন যদি আমি এগুলো দিয়ে বাচ্চার জন্য 1 পিস মুরগি দিয়ে এখানে মানে 250, ধরেন ওখানে 250 গ্রামের একটা পিস দিয়ে যদি বাচ্চা ছোট করে পিস করে একটা তরকারি রান্না করি, আমার একদিন চলে যাবে। তাহলে মন্দ কোথায়? তো আমি আজকে মুরগির পাগুলো নিয়েছি। আমি কখনো এগুলো আসলে নেওয়া হয় না আমার। তো যাই হোক, আমার ভালোভাবে কাটাও হয়নি, আমি পারি না এগুলা। তাও আজকে চেষ্টা করেছি, যেহেতু কম মুরগি ছিল আর এই জন্য ফেলে দিলাম না। মাথাটাও আমি কাটতে পারি না ঠিক মতে। এগুলো বলছি আসলে অনেকে ভাববেন যে হ্যাঁ 2 বাচ্চার মা হয়ে গিয়েছো, মুরগি কাটতে পারো না ঠিক মতে, বলতেই পারেন। আসলে আমি অভ্যস্ত ছিলাম না, কখনো বাসায় আগে করি নাই। আম্মু যতদিন ছিল আমাকে কখনো মুরগি কাটতে দেয় নাই বা আমি মুরগির সামনে আসি নাই। তো যাই হোক, আমার হাজব্যান্ডও এদিক থেকে আমাকে অনেকটা সাপোর্ট করে যে মুরগিটা বাইরে কাটায় নিয়ে আসো, বাসায় কাটতে হবে না। তো আলহামদুলিল্লাহ, সব দিক থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে যে এতটুকু সাপোর্ট হইলেও পাইছি, যে পারি না বলে যে সে আমার উপর প্রেশার ক্রিয়েট করে না কখনো। তো সবসময় বাইরে থেকে কাটাই কুটাই নিয়ে আসি, বাচ্চাদেরকে নিয়ে পারি না। তো আরও অন্য একদিন গল্প করব আবার। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।